আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আফশিন অসুস্থ হবার কারণে ঈদের ব্লগটা এত দেরিতে শেয়ার করছি। আমি শুরু করছি চাঁদ রাত থেকে। সেদিন ছিল চাঁদ রাত। আমরা সন্ধ্যার পর বাইরে গিয়েছিলাম। আফশিনকে রেডি করিয়ে দিয়েছি। এখন আমরা বাইরে যাব। কিছু জিনিস ঈদের জন্যই কিনবো, স্পেশালি একটু ঘর সাজানোর জিনিস। আর সে কারণেই বের হয়ে যাচ্ছি। আর কিছু জরুরি দরকার ছিল ঈদের জন্য, যে জিনিসগুলো না হলেই না, মশলা টাইপের। এ কারণেই বাইরে গিয়েছিলাম। আর বাইরে যাবার পরেই আফশিনের পিপাসা পেয়েছিল। আমি পানি নিতে ভুলে গিয়েছিলাম বাসা থেকে সাথে করে। আর সে কারণেই আফশিনকে একটা বেকারিতে নিয়ে গেলাম। ভাবলাম একটু পানি খাওয়াবো, আর যদি সাথে সে কেক টেক এই টাইপের কিছু খেতে চায় তো স্ন্যাক্স হিসেবে সে খাবে। বাট বাচ্চারা দোকানে গেলে যা হয়, এই যে দেখেন কিন্ডার জয় নামে যে জিনিসটা আছে, আমার খুবই অপছন্দের একটা জিনিস। এটা শুধু শুধু দাম বেশি, ভেতরে অল্প একটু চকলেট থাকে, আর সেই চকলেটটা এত বেশি সুগারি থাকে, প্রচুর চিনি থাকে, অনেক বেশি সুগারি। তো এটা আমার খাওয়া একদমই পছন্দ না, আমি নিজেই খেতে পারি না। কিন্তু বাচ্চারা কিন্ডার জয় জিনিসটা খুবই পছন্দ করে। আর এই যে দেখেন বাচ্চাদের দৃষ্টি আকর্ষণের জন্য, অ্যাট্রাক্ট করার জন্য কত রকমের চকলেট এখানে সাজানো আছে। আর আফশিন একের পর এক আমাকে দেখাচ্ছিল আমি এটা নিব, ওটা নিব। যাই হোক, শেষ পর্যন্ত উল্টাপাল্টা ওইসব কিছুই না দিয়ে আমি বেকারি আইটেম ওকে কেক আর আফলাতুন কিনে দিয়েছিলাম, আর সেটাই সে খেয়েছিল। তারপর আমি গিয়েছিলাম ঘর সাজানোর জিনিসগুলো যেখানে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন গাছ লতা পাতা। এই গাছ লতা পাতায় এখন আমি কিছু কিনবো আমার ঘর সাজানোর জন্য। তো আমি কয়েকটা দোকান আছে এখানে, আমি প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা পছন্দ হয়। তারপর পছন্দ মতো আমি কয়েকটা জিনিস নিয়ে বাসায় চলে আসি। কিছু দরকারি জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম, সেটাই এখন আনবক্সিং করছি। এটা হচ্ছে মাল্টি ফাংশনাল র্যাক। এটা যে কোনো জায়গায় র্যাকটা লাগানো যাবে, স্পেশালি টাইলসের দেয়াল হলে, কাঠের দেয়াল হলে, অথবা প্লাস্টিকের যে কোনো সারফেসে এটা লাগানো যাবে। আমি নিয়েছি এটা আমার ওয়াশরুমের জন্য, বাথরুমের জন্য। আমি এই ধরনের কিছু এক্সট্রা স্ক্রু নিয়েছি, যেগুলো লাগানোর জন্য ড্রিল করতে হয় না। আঠা দিয়ে দেয়ালে যে কোনো জায়গায় লাগানো যায়, এবং এটার সাথে অনেক কিছু লাগানো বা ঝুলানো যায়। আর এইটা হচ্ছে এখানে দুইটা কাভার আছে, একটা হচ্ছে ফ্রিজের কাভার, আর একটা হচ্ছে ওভেনের কাভার। তো এই কাভারটা আমার খুব পছন্দ হয়েছে। ফ্রিজ আর ওভেনের ওপরে অনেক ধুলা ময়লা পড়ে, তো সেটা সরাসরি ফ্রিজ আর ওভেনের উপরে না পড়ে যদি এরকম একটা কাভার দেওয়া হয়, তাহলে সেটা তার উপরে থাকে এবং সেই কাভারটা পরিষ্কার করে নেওয়া যায়। আর এই কাভারগুলো দেখতে অনেক সুন্দর, কালারফুল এবং ফ্লোরাল প্রিন্ট, সেই কারণে দেখতেও অনেক সুন্দর লাগবে। আর এই যে দেখেন প্রত্যেকটা কাভারের দুই প্রান্তেই এরকম সুন্দর পকেট দেওয়া আছে। যেহেতু এগুলো এই দুই সাইডটা ঝুলে থাকবে, তো পকেটে অনেক কিছু রাখা যাবে। এটা আমাদের কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমে জিনিসপত্র একটু বেশি রাখতে হয়, বেশি প্রয়োজনীয় জিনিস থাকে। আর সেই কারণেই দেখতেই পাচ্ছেন আমাদের ওয়াশরুমে যে বেসিনের ওপরে যে শেলফটা থাকে, সেটা একদম ফুল হয়ে গেছে, ওভারলোড। এ কারণে আমি এই শেলফটা অর্ডার করেছি। এটা আমি কমন ওয়াশরুমের দেয়ালে লাগাবো আমার সুবিধাজনক জায়গায়। আপনারাও চাইলে এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন। যদি ওয়াশরুমে অতিরিক্ত জিনিস থাকে, আর সেটা যদি ওয়াশরুমের বেসিনের সাথে নর্মালি যে শেলফটা থাকে সেটাতে যদি জায়গা না হয়, তাহলে এলোমেলোভাবে না রেখে, মেঝেতে না রেখে এরকম এক্সট্রা একটা শেলফ নিতে পারেন। সেম এই শেলফই নিতে হবে জরুরি না। আমি দেখেছি অনলাইনে এবং মার্কেটেও এ ধরনের বিভিন্ন ডিজাইনের শেলফ পাওয়া যায়, আর এগুলো দেয়ালের সাথে লাগানোর জন্য কিন্তু ড্রিল করারও প্রয়োজন হয় না। এই যে এখন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে লাগানোর জন্য টেপ। আর এই টেপের আঠা এত বেশি শক্তিশালী, এত বেশি স্ট্রং, যে এই যে আমি জাস্ট লাগিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এটা দেয়ালের সাথে আটকে দিচ্ছি। এটা লাগানোর সিস্টেম খুবই সহজ। এইভাবে দেয়ালের সাথে জায়গা মতো টেপটা লাগিয়ে জাস্ট ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে যে বাতাসের বাবলসগুলো থাকে এগুলো বের করে দিতে হবে।
তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে সেট হবার জন্য। তারপর জাস্ট ইজিলি উপর থেকে জায়গা মতো এই যে শেলফটা এভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর আমি হাত দিয়ে আপনাদেরকে দেখালাম এটা কতটা মজবুত, অনেক শক্ত হয়ে দেয়ালের সাথে লেগে আছে। আমি হাত দিয়ে ঝাঁকালাম বাট কোনো নড়াচড়া হয় না বা উঠেও আসে না। আর তারপর আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে এবং আমার ওয়াশরুমটাকে এখন দেখতে কেমন লাগছে। আমার দুইটা ফ্রিজ, বাট এই বড় ফ্রিজটার উপরে আমি কাভারটা লাগাবো। এই তো আমি কাভারটা উপরে দিয়ে দিয়েছি এবং তার উপরে আমি আমার এক্সট্রা টিস্যু বক্সগুলো রাখি যেগুলো আমি কিনে রেখেছি, ইউজ হয়নি এখনও, পরে প্রয়োজনে ইউজ করব। আর তারপর এখন ওভেনের ওপরে দিয়ে দিচ্ছি ওভেনের যে কাভারটা আমি নিয়েছিলাম। এটা আমার মাইক্রোওয়েভ ওভেন, এটা উপরে থাকে তাই আমি এটা উপরেই কাভারটা দিচ্ছি। আর ইলেকট্রিক ওভেনটা এই ওভেন শেলফের নিচের তাকে আছে, সুতরাং ওটাতে দেওয়ার প্রয়োজন নেই। আমার তোতা পাখিটা সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে। যদিও ঈদের এই ব্লগটা আমি পোস্ট করতে অনেক দেরি করে ফেলেছি, কিছুই করার ছিল না, কারণ ঈদের পরপরই আফসিনের একটা দুর্ঘটনা ঘটে আর সেটার কারণে আফসিন যেরকম অসুস্থ হয়ে যায় আমিও মানসিকভাবে খুবই বিধ্বস্ত এবং খারাপ অবস্থায় চলে যাই। আমি আফসিনকে ছাড়া আর কিছুই ভাবতে পারছিলাম না ওই সময়গুলোতে। আমি আফসিনকে নিয়ে ব্যস্ত ছিলাম এবং মনও খারাপ ছিল। সে ওই অবস্থায় আসলে ভিডিও এডিট করা, পোস্ট করা এটা আমার দ্বারা সম্ভব ছিল না। আর আমিও এত প্রেশার নেইনি যে পোস্ট যখন পরে সময় হবে, সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে, আফসিন সুস্থ হয়ে যাবে, হাসবে খেলবে, তখন আমি পোস্ট শেয়ার করব, সমস্যা নেই, এত তাড়াহুড়ো করার কিছুই নেই। তাই আমি আফসিনকে সুস্থ হবার জন্য সময় দিয়েছি, আমি আফসিনকে সময় দিয়েছি। তারপর এখন যখন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আফসিন অনেক ভালো আছে। আপনারা সবাই আফসিনের জন্য এত দোয়া করেছেন, মন থেকে এত ভালোবাসা দিয়েছেন, আপনাদের সবার দোয়া আল্লাহ নিশ্চয়ই কবুল করেছেন। আর সেই কারণেই আল্লাহ অনেক রহম করেছেন আমার বাচ্চাটার প্রতি। কাঁটাটা অনেক বেশি ডিপ ছিল আর 4টা সেলাই লেগেছিল, কিন্তু তারপরও আপনাদের মতো এত এত ভালোবাসার মানুষের দোয়া এবং আল্লাহর রহমতে আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ এখন একদম সুস্থ, অনেকটাই বেটার, আরও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই সবসময় ওর জন্য দোয়া করবেন, ও যেন সবসময় ভালো থাকে। আগে যেরকম সবসময় হাসি খুশি প্রাণ খোলা ছিল, ওই রকমই যেন প্রাণ খোলা হাসিতে ওর জীবনটা ভরে থাকে। মা হবার পর পৃথিবীর সব বাচ্চার প্রতি আমার মমতা অনেক অনেক গুণ বেড়ে গেছে। আমি শুধু নিজের বাচ্চা না, পৃথিবীর সব বাচ্চাকে অনেক অনেক ভালোবাসি। আর ভেতর থেকেই মমতা চলে আসে, ভালোবাসা চলে আসে। অন্য কারো বাচ্চাও যদি অসুস্থ হয়, খারাপ অবস্থায় থাকে, আমার মন থেকে দোয়া চলে আসে এবং আমি সাথে সাথে আমি আল্লাহর কাছে দোয়া করে দিই যেন আল্লাহ বাচ্চাটাকে সুস্থ রাখে, সুন্দর রাখে, ভালো রাখে। বাচ্চাদের প্রতি আসলে হিংসা বা খারাপ লাগা কোনো কিছুই আসে না, সবসময় শুধু ভালোবাসায় আসে, এটাই স্বাভাবিক। আর মা হবার পর প্রতিটা মেয়ের এই মমতা যে কোনো বাচ্চার প্রতি অনেক গুণ বেড়ে যায়। আমি প্রতিটা বাচ্চার জন্যই দোয়া করে দিচ্ছি আল্লাহ যেন সব বাচ্চাকে সবসময় সুস্থ রাখে, সুন্দর রাখে, কারণ বাচ্চারা ভালো থাকলে মায়েরা ভালো থাকে। আর বাচ্চারা ভালো না থাকলে, বাচ্চারা অসুস্থ হলে মায়েরই জান চলে যায়, এরকম অবস্থা হয়। বাচ্চা কতটুকু ব্যথা পেল এটা চাইতে অনেক অনেক গুণ বেশি ব্যথা মা পেয়ে থাকে, অনেক অনেক গুণ বেশি কষ্ট, অনেক অনেক গুণ বেশি মর্মাহত মা হয়ে থাকে। বাচ্চা সুস্থ না হওয়া পর্যন্ত যেন মায়ের নিঃশ্বাসই বন্ধ হয়ে থাকে। এই কদিন আমি যখন আফসিনের দিকে তাকিয়ে মন খারাপ করে থাকতাম, তখন আফসিনই আমাকে সান্ত্বনা দিত, মা আমার অল্প একটু কেটে গেছে, ঠিক হয়ে যাবে, আল্লাহ ঠিক করে দিবে, তুমি মন খারাপ করো না। বাচ্চাটা কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। কেন? ক্যাচ ধরেছো? না, তাই?
না। কুরবানির মাংস চলে আসার পর আমি বড় একটা হাঁড়িতে করে গরুর মাংস বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এবার আমার আগের থেকে টার্গেট ছিল যে আমি অনেক বেশি করে কুরবানির মাংস রান্না করব, কারণ কুরবানির দিনে যে রান্না করা হয় মাংসটা, সেটার মতো টেস্ট কিন্তু সারা বছরের আর কোনো মাংসেরই আপনি পাবেন না। আমি তো অন্তত পাই না। আমি একইভাবেই মাংস রান্না করি, কিন্তু কুরবানি ঈদের দিনে মাংস যেটা রান্না করি সেটার টেস্ট একদম সেরা হয়ে থাকে। তাই আমি বেশি করে রান্না বসিয়েছি গরুর মাংস। আর এটা হচ্ছে খাসির মাংস। খাসির মাংসও আমি সেম করেছি, বড় একটা হাঁড়িতে করে বসিয়ে দিয়েছি। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দুইটা পাত্রই অনেক বড়। এটা হচ্ছে খাসির মাংস, এই পাতিলে দিয়েছি। পাতিলটা একদম ভরা ছিল, নাড়ানোই যাচ্ছিল না মাংসটা। তারপরও আমি পাতিল ভরেই দিয়েছি। আর এই যে অ্যালোসেফের যে সসপ্যানটা দেখছেন, এটা আমি জাস্ট ঈদের একদিন আগে কিনেছি এই গরুর মাংস রান্না করার জন্যই। আমার বেশি করে গরুর মাংস একসাথে রান্না করব বলেই এত বড় একটা হাঁড়িটা, এটা সম্ভবত 34 সেন্টিমিটারের অ্যালোসেফের সসপ্যান। এতে অনেক মাংস ধরে এবং আমি বেশি করে রান্না করেছি। এটা হচ্ছে গরুর মাংস রান্না করার পরে অবস্থা দেখেই শান্তি লাগছে না। কোরবানি ঈদের দিন আগে প্রচুর মাংস একসাথে আমাদের বাসায় রান্না হতো এবং সেটা এরকম পাতিল ভরা, বড় বড় পাতিল ভরা মাংস থাকতো। আর আমরা আচ্ছা মতো খেতাম, শান্তি করে খেতাম। আর সেই কোরবানি মাংসের যে টেস্ট, এটা সব থেকে সেরা। এবার ঈদে আমার রান্না করা গরুর মাংস আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। আর খাসির মাংসটাও অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। চুলায় মাংস রান্না বসিয়ে দিয়ে আমি আফসিনের সাথে বসে কার্টুন দেখছিলাম। আর আফসিন খুব এনজয় করে এই কার্টুনটা, আমিও ওর সাথে এনজয় করছিলাম। পরিমাণে অনেক বেশি মাংস রান্না করে ফেলেছি, তাই ভাবলাম সব মাংস বাইরে রেখে দিলে গরমে নষ্ট হয়ে যেতে পারে। কারণ ঈদের দিন থেকে এত বেশি গরম পড়েছিল, মাংস সব বাইরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। তাই ছোট ছোট বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি, এতে পরে একটা করে বক্স বের করে গরম করে খাওয়া যাবে। বড় বড় বক্সে না রেখে ছোট ছোট বক্সে রাখলে এটা একটা সুবিধা। এক বেলায় যতটুকু মাংস আমরা খেতে পারবো তত পরিমাণেই এই বক্সগুলোতে আছে। সেই কারণে মাংস একবার বের করলে সেটা আর নষ্ট হবে না বা এক্সট্রা বাড়তি থেকে যাবে না। মাংসের পাশাপাশি আমি পোলাও রান্না করেছিলাম। হাজব্যান্ড খেতে চাইলো চালের আটার রুটি। চালের আটার রুটি দিয়ে গরুর মাংস বা খাসির মাংস খেতে খুবই মজা লাগে। এই যে দেখেন কে রুটি বানাচ্ছে, কে রুটি বানাচ্ছে, সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে। আটা আটা ওখানে আছে, আর লাগবে না মা, না আর লাগবে না। কি সুন্দর করে রুটি বানাচ্ছ তুমি মা, অনেক সুন্দর হচ্ছে। তুমি ছোট তাই ছোট রুটি বানাচ্ছো? হ্যাঁ, শুধু তোমার জন্য রুটি বানাচ্ছো? আমার জন্য খালামণি বানাইছে। আর বাবার জন্য কে বানাবে? বাবার জন্য একটা পরোটা বানাইছে খালামণি। ওকে, খালামণির জন্য পরোটা বানিয়েছি। আমি আমার জন্য পরোটা বানাচ্ছি। তুমি তোমার জন্য রুটি বানাচ্ছো? আচ্ছা।
এই হচ্ছে গরম গরম ধোয়া ওঠা চালের আটার রুটি। আর এটা দিয়ে গরুর মাংস বা খাসির মাংস খেতে অনেক মজা। যাই হোক, এটা হচ্ছে আফরিনের বানানো রুটি। ও জেদ ধরেছিল ওর রুটিও ভাজতে হবে, তাই ভেজে দিয়েছি। এবং খাওয়ার সময়ও কিন্তু সে তার রুটি দিয়েই শুরু করেছে এবং ওর রুটি ও খেয়েছে, তারপর অন্য রুটি খেয়েছে। আর এটা ছিল ঈদের পরের দিনে। ঈদের দিনে পোলাও দিয়ে আমরা মাংস খেয়েছি। আর ঈদের পরের দিনে হাজব্যান্ডের ডিমান্ডে আমরা চালের আটার রুটি বানাই। এই ছিল আমাদের ঈদের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।